বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদী কায়দায় ধমক দিচ্ছে কেউ কেউ, অভিযোগ রিজভীর। শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি, জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বন্যার ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ। ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ সরকারের, ক্ষতি নিরূপণের জরিপ শুরু। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বিরোধী শক্তির সবাইকে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে জাতির মুক্তির অন্যতম পথপ্রদর্শক হিসেবে আখ্যা দেন বিএনপি মহাসচিব। এ সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোন রকমের কোনো আপনার বিভ্রান্তি, কোনো অবকাশ আছে বলে আমি মনে করি। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমরা বারবারই এই কথা বলে এসেছি এবং আমরা উই আর কমিটেড। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে। কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। স্মরণ সভায় প্রয়াত এই শিক্ষাবিদের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বৈষম্যহীন সমাজ গঠনে সংকীর্ণতা দূর করার যে শিক্ষা এমাজউদ্দিন আহমেদ দিয়ে গেছেন তা আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বক্তারা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র শেখাবে বলে কেউ কেউ ধমক দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটি ফ্যাসিবাদী কায়দায় কথা বলা বলে অভিযোগ তার। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের মতো হাজির করা হলে ভবিষ্যতে রাজনৈতিক সংকট দেখা দেবে। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সরওয়ার। জুলাই আন্দোলনে 17 জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে যাত্রাবাড়ি মোড়ে সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রে আলোচনা সমালোচনা থাকবে, সরকারের ভুল হলে ধরিয়ে দিতে হবে, সমালোচনাও হবে, তবে আওয়ামী টোনে ধমক দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সমালোচনাও করতে পারেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, বিউটি। আসুন আমরা সেই গণতন্ত্রের চর্চার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাই, কিন্তু সেটা না করে আপনারা শেখ হাসিনার টোনে, আওয়ামী লীগের টোনে, ওবায়দুল কাদেরের টোনে আপনারা কথা বলবেন, এটা তো মানুষ নিতে চায়। এই যে নীতিহীনতা, রাজনীতি করছেন ইসলামের নামে, কিন্তু ইসলামের মূল বাণী হচ্ছে সত্য ন্যায়ের পথে থাকতে হবে, অঙ্গীকার পালন করতে হবে। এই অঙ্গীকার আপনারা কখনোই রক্ষা করেননি। জুলাইকে কেউ কেউ কুক্ষিগত করার চেষ্টা করছে অভিযোগ করে বক্তারা বলেন, জুলাই কারো একক অবদান নয়, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধ ছিল এটি। আমরা বারবার বলেছি যে জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো, বয়ানের মতো আপনারা হাজির করবেন না। কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি তারা একটা গ্রুপকে পৃষ্ঠপোষকতা করেছে এবং এটা হয়তো পরবর্তী আলোচনা আসবে এবং এই আলোচনার যদি সমাধান না হয় আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে। অগ্রিম এই কথা বলে গেলাম, পরে মিলিয়ে নেবেন। জুলাইকে এক বিন্দু পরিমাণও আমরা অবহেলা করব না। তাই সেই জায়গায় সেটা না শুনেই 1 মাস 2 মাসের মধ্যেই আজকে বিএনপিকে ফেলায় দেওয়ার চিন্তা করতেছেন। এখনই বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসাবে অনেকে আখ্যায়িত করার চিন্তা করছেন। তাই বলবো, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আমরা যেন
যেন কোনো দল, কোনো পক্ষ, যারা যেখানেই থাকি না কেন, এইটা যেন আসলে মনে রাখি যে আমাদের কারো একার চেষ্টায়, কারো একক দলের নেতৃত্বে এই আন্দোলন হয় নাই। সেজন্যই এইবারের যে অভ্যুত্থান, এটা ছাত্র গণ অভ্যুত্থান হিসেবে আসলে পরিচিত। নতুন বাংলাদেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন রণধীর জয়সওয়াল। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পেয়েছে নয়াদিল্লি। তিনি জানান, সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো মন্তব্য করেননি তিনি। শুধু শেখ হাসিনা নয়, ভারতে গ্রেফতার হওয়া হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল করিমকে প্রত্যার্পণের বিষয়েও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানিয়ে কাগজপত্র পাঠিয়েছেন। তবে এ ব্যাপারে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। তিনি বলেন, প্রত্যার্পণ সংক্রান্ত যে কোনো বিষয়ে ভারতের আইনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। 2024 সালের 17 জুলাই শিক্ষার্থী আবু সাইদের নিহতের ঘটনার পর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ আরও তীব্র হয়। সড়ক মহাসড়ক অবরোধ, নিহতদের গায়েবানা জানাজা, কফিন মিছিল সহ পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আন্দোলনে দফায় দফায় পুলিশ হামলা চালালে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। 16 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ সহ সারা দেশে অন্তত 6 জন নিহত হয়। নিহতদের মাগফিরাত কামনায় 17 জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পড়েন আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। গায়েবানা জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা টিএসসি অভিমুখে যাত্রা করলে আবারও কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। পণ্ড হয় কফিন মিছিল। এরপরই শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মদদে জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সাথে সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এদিন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয় ও আন্দোলন চালিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে এদিন সরকার ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়। শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে পরবর্তীতে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ। সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। অর্থমন্ত্রী জানালেন, ত্রাণের পর পুনর্বাসনের কাজ শুরু করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বন্যা দুর্গত এলাকার ক্ষতি নিরূপণের জন্য জরিপ শুরু হয়েছে। আর মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বন্যা কবলিত এলাকায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ক্ষতি কাটাতে নেওয়া হয়েছে জরুরি সহায়তা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গত 5 জুলাই থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের নদীগুলোতে বাড়তে থাকে পানি, প্লাবিত হয় নিচু এলাকা। তবে 9 ও 10 জুলাইয়ের মধ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করে। 11 ও 12 জুলাই পানির নিচে তলিয়ে যায় চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড় ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা।
তেরো জুলাইয়ের পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় কমতে থাকে পানি। ধীরে ধীরে বন্যার পরিস্থিতি উন্নত হলে দৃশ্যমান হতে শুরু করে বন্যার ক্ষতচিহ্ন। বন্যার পরবর্তী ক্ষতি নিরূপণের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরপরই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। কক্সবাজারে ত্রাণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে সরকার তা নিরূপণে কাজ করছে। সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাতের ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত 5 জেলায় পুনরুদ্ধার কর্মসূচির কথা জানালেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। 200 কোটি টাকার উপরে এই 5 জেলায় ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। প্রায় 327 মেট্রিক টন বীজ আমাদেরকে সরবরাহ করতে হবে। তো যাদের এখন পর্যন্ত বীজতলা রেডি হয় নাই, আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে আমাদের বীজতলা থেকে ধানের চারা উঠে তাদেরকে দিতে পারবো। আর যাদের বীজতলা আছে তাদেরকে আমরা বীজ সরবরাহ করব। সরকারি সহযোগিতায় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ক্ষতিগ্রস্ত মানুষগুলোর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কাঁচা বাজার, মাছ বাজার ও ডিমের বাজারে অস্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ডিমের দাম প্রতি হালিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। বৈরী আবহাওয়ায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, ছুটির দিনে বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। আরিফিন শাওনের রিপোর্ট। ছাড়িয়েছে শসা, কাঁচামরিচ ও টমেটোর দাম। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 150 টাকায়, কাঁচামরিচ ও টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এটি। টানা বৃষ্টির জন্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে প্রতিটি সবজির। কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। 60 থেকে 70 টাকার নিচে নাই কোনো সবজি। গাজর 100, 120, কচু 80, শসার দাম বাড়তি দ্বিগুণ, 160 টাকা কেজি। কাঁচামরিচ 150, 40, 30 এমন। এদিকে সুগন্ধি চাল, গুঁড়া দুধ, সাবান, ডিটারজেন্টেরও দাম বেড়েছে। কোম্পানি দাম বাড়ানোয় অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে এসব পণ্য। স্বস্তির খবর নেই মাছের বাজারেও। পাবদা 460 টাকা, ট্যাংরা 800 টাকা, রুই 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 কেজি রুই মাছের ভিতরে 50-60 টাকা বাড়ছে। দাম বাড়ছে নতুন করে রাইস ব্যান তেল, সরিষার তেল দাম বাড়ছে। পোলাও চাল, যে রাইস ব্যান বিক্রি করছি আমরা 950, 1000, 1200 টাকা। তারপরে সরিষার তেল 5 লিটার বিক্রি করছি 1100, 1200। পোলাও চাল, খোলা পোলাও চাল বিশেষ করে বেশি দাম বাড়ছে। ভালো মানের পোলাও চালটা ছিল 120-30 টাকা, এখন 160 টাকা। সবজি, মাছ ও ডিমের দাম বাড়ায় নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আরেকটু ব্যবস্থাপনা ভালো হলে ভালো হতো। আমাদের তো যত ভালোই করবেন অবশ্যই আমরা আরো ভালো চাই, বাট ডেফিনেটলি একটু ব্যবস্থাপনা ভালো হলে ভালো। সাধারণ জনগণ যেটা খেতে পারবে সেটার দাম একটু তুলনামূলক বেশি। তো বাজারটা একটু নিয়ন্ত্রণের মাধ্যমে, তত্ত্বাবধায়কের মাধ্যমে রাখলে ভালো হয় আর কি, যাতে আমরা সাধারণ জনগণ একটু সাশ্রয়ী দামে কিনতে পারি। ক্রেতাদের অভিযোগ, বর্তমান সরকারের বাজেটের পর দাম কমার আশা জাগলেও তা এখন ঘুরে বাড়ি। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের তদারকির ওপর জোর দেন তারা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। দেশের তরুণদের সফল উদ্যোক্তা করে গড়ে তুলতে স্টার্টআপ নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক বলছেন তরুণরা। তাদের মতে এর ফলে সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা থেকে বেরিয়ে উদ্ভাবন আর প্রযুক্তি বিকাশে মনোনিবেশ করতে পারবে তরুণ প্রজন্ম, যা দেশের অর্থনীতি বিকাশ, কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
দেশে উদ্ভাবন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মঙ্গলবার জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের 5 লাখ থেকে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। তরুণরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, এতে উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের সুযোগ বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, যা বেকারত্ব কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনার পরে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা বেসিক্যালি ওরা হচ্ছে পড়াশোনা শেষে বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরির পিছনে ছুটে, হ্যাঁ, যেটা খুবই অসুস্থ প্রতিযোগী। সরকার যদি এক্ষেত্রে কিছু করে সেক্ষেত্রে হচ্ছে ওরা হচ্ছে আরও বেশি দেখা যাচ্ছে যে এই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, ইভেন এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নিজেরা কিছু করার চেষ্টা করবে, আর এইভাবে আমাদের দেশ আরও আগাবে। এটা একটা মাইলস্টোন হবে যদি এটা ঠিকঠাক মতো ইউটিলাইজ করা যায় এই প্ল্যানটাকে, তাহলে বেকারত্ব দূর হবে। তারা হচ্ছে নিজেদের কর্মসংস্থান করার পাশাপাশি আরও 5-10 জনের কর্মসংস্থানও তৈরি করতে পারবে। সরকারিভাবে এই জায়গায় বিনিয়োগ করা, ওদের আর্থিক সাপোর্ট দেওয়া হয়, তাহলে দেখা গেছে কি যারা এই উদ্যোগটা গ্রহণ করে তারা সামনের দিকে আরও ভালো করার সম্ভাবনা থাকে। যারা মোটামুটি হচ্ছে বিজনেস নিয়ে সামনে আগাতে চায় বা পড়াশোনার থেকে বের হয়ে চাকরি করতে যখন একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে, তখন তারা একটা ইজিলি কোনো একটা আইডিয়া থাকলে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে। এই যে প্রণোদনার আওতায় যখন উদ্যোক্তারা চলে আসবে, তখন তারা আরও তাদের সৃষ্টিশীল কাজকে আরও নতুনভাবে বিকশিত করার সুযোগ পাবে। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জানান, একটি ধারণাকে সফল ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় সহায়তার পুরো প্রক্রিয়াটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করা হবে। অর্থায়ন, মেন্টরশিপ, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ, সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। একটা তরুণ যখন প্রথমে একটা আইডিয়া নিয়ে আসে, ওনাকে কিন্তু ওনার আইডিয়াতে প্রপারলি মেন্টরিং করা এবং পরবর্তী ধাপের জন্য রেডি করাটা খুব ইম্পর্টেন্ট। ইফ হি অর শি ইজ নট রেডি ফর দ্য নেক্সট লেভেল, তাহলে কিন্তু উনি যেখানে যাক একটা লোন অথবা একটা ইকুইটি বিনিয়োগের জন্য উনি কিন্তু সেটার জন্য পাবেন না। তো সেক্ষেত্রে ওনাদেরকে প্রপারলি রেডি করার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন লেভেলে আমাদের প্রি আইডিয়েশন এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট যে স্কেল আপগুলো সব কিছু আমরা বর্তমানে করছি। দেশে স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করতে জাতীয় পর্যায়ে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নতুন এই প্ল্যাটফর্ম তরুণদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দিতে কার্যকর ভূমিকা রাখবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ধর্মবর্ণ, পাহাড়ি সমতল নির্বিশেষে সবাই বাংলাদেশে একসাথে বাস করবে, এমন লক্ষ্য নিয়ে বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় বরিশালের আগরছড়া উপজেলার ঢাকাবাসীদের সংগঠন আপন আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। বলেন, সকল জাতিগোষ্ঠীর সহ অবস্থানের জন্যই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। সকলের সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতার বেড়াজাল ভেঙে মানবিকতার সমাজ করতে ভেগাই হালদাররা কাজ করে গেছেন। সে পথে সবাইকে কাজ করার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ হবে বৈচিত্র্যের এক শান্তিপূর্ণ সহ অবস্থানের বাংলাদেশ। যারাই কোনো একক ধর্মের কথা বলে, যারা কোনো একক ভাষার কথা বলে, যারা কোনো একক সংস্কৃতির কথা বলে, যারা কোনো একক রাজনৈতিক দলের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা প্রকৃতির আইন জানে না। বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল, ভাষা, বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা সকলে একসঙ্গে বাস করব এবং সেই পরিকল্পনাকে সমর্থন করেই কিন্তু বিগত নির্বাচনে তারেক রহমানের দলকে এদেশের মানুষ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারে পাঠিয়েছে। এদিকে জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্র শক্তি। শুক্রবার জুমা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জমায়েত হয়ে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় কফিন মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন। পরবর্তীতে কফিন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, মধুর ক্যান্টিন হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সংহতি সমাবেশ পালন করে জাতীয় ছাত্র শক্তি। সমাবেশে আবু সাইদ মুগ্ধ সহ সকল জুলাই শহীদদের বিচারের জোর দাবি তোলেন ছাত্র শক্তির নেতাকর্মীরা। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিও জানান তারা। দিনের আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। প্রান্তিক মানুষের কষ্টের কথা মাথায় রেখে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।
জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি কথা জানান। বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিলিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও অন্যান্যরা। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এবছর প্রায় 42 লাখ নারীকে ফ্যামিলি কার্ড ও 43 লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটের পাঁচবিবিতে SDS এর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে সহায়তা বিতরণের সময় তিনি কথা বলেন। উপস্থিত ছিলেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা অনুযায়ী প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছে বিএনপি, বলেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর উচ্চ বিদ্যালয়ে এক আয়োজনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। কৃষক কার্ড যেন প্রকৃত কৃষকরা পায় সে বিষয়ে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা জানান তিনি। রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এনসিপির সাহিত্য ও সংস্কৃতি সেলের উদ্যোগে হয়ে গেল জুলাই আন্দোলন নিয়ে আয়োজন অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা পাঠ। অনুষ্ঠানে কবিতা পাঠ ও স্মৃতিচারণ করেন 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া কবি, লেখক, নাট্যকার, গীতিকার ও সাংস্কৃতিক কর্মীরা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। এতে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বদিউর রহমান এবং সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের 664তম জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। বদিউর রহমান ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের একমাত্র নিবন্ধিত সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ NBA-র EGM 2026 নতুন সদস্য বরণ ও প্রেজেন্টার্স নাইট হয়ে গেল বনানী ক্লাবে। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। গেস্ট অফ অনার ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। নানা আয়োজনে পালিত হল প্রখ্যাত কবি, সাংবাদিক ও লেখক হাসান হাফিজুর রহমানের 94তম জন্মবার্ষিকী। বাংলা একাডেমিতে কবি শামসুর রহমান সেমিনার কক্ষে এ আয়োজন করে হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন। কবিকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদী কায়দায় ধমক দিচ্ছে কেউ কেউ, অভিযোগ রিজভীর। শেখ হাসিনাকে প্রত্যার্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি, জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বন্যার ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ, ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ সরকারের, ক্ষতি নিরূপণে জরিপ শুরু। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।